সবাই বলে যে আর কি লোভী হওয়া উচিত না, কিন্তু কাজের ক্ষেত্রে হ্যাঁ লোভটা আসলে সামলাতে পারি না। আমি প্রত্যেকদিন কাজ করছি এবং জানি না যে আমার ক্যারেক্টারটা কোথায় যাচ্ছে। আয়েশা খান এবং মীর রাব্বি দুজনকেই চ্যানেলাইতে স্বাগতম। আমরা একটু আপনাদের ব্যস্ততা নিয়ে জানতে চাই। আমার ব্যস্ততা এই মুহূর্তে চলছে ম্যাজিক বাউলিয়ানা রিয়েলিটি শো নিয়ে। আমরা বাংলাদেশের এক একটা অঞ্চলে যাচ্ছি, যে আমাদের প্রতিযোগীদেরকে নিয়ে আসছি এবং তাদের সবাইকে নিয়ে ঢাকাতে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব আগামী মাস থেকে ইনশাল্লাহ। আমার ব্যস্ততা, আমার বিজ্ঞাপনে ভয়েস ওভার দিই আমি, সেটা রেগুলার চলতেই থাকে শুটিংয়ের বাইরে। আর এই মুহূর্তে ব্যস্ততা বলতে আমার সিঙ্গলস নাটক, সেগুলো নিয়ে কিছু আছে লাইনড আপ। আর দুঃসাহস নামে একটা সিনেমার সঙ্গে, একটা ইন্ডিপেন্ডেন্ট একটা সিনেমা, সেটার সঙ্গে কাজ করছি, যুক্ত আছি। সেটার আর একটা লট শ্যুট বাকি আছে। কেসারেন শেকড় থেকে শিখরে। সবশেষ দুজনকে পেয়েছিলাম ধারাবাহিক তুষার প্রজাপতিতে। অভিজ্ঞতাটা একটু জানতে চাই, যে এতদিন পরে ধারাবাহিকে কাজ করা অভিজ্ঞতা কেমন ছিল? অনেক ভালো ছিল। আমি তো শুধু ধারাবাহিকে কাজ করতে চাই না, আমার প্রথম ধারাবাহিক যদি বলি তাও সেটা ওটিটি প্ল্যাটফর্ম G5-এর জন্য ছিল, তাও 2021 সালের কথা, এমন পরিচয়। ওটাতে আসলে এত মিশ্র অভিজ্ঞতা হয়েছিল, অনুভূতি হয়েছিল, তারপর সিদ্ধান্তই নিয়েছিলাম যে আমি কখনো করব না কাজ। তো যখন তৌকির আহমেদ ভাইয়ের টিম থেকে উত্তম ভাইয়া ফোন দিয়ে বললেন যে আপু এরকম বিটিভির জন্য আমরা একটা 26 পর্বের সিরিয়াল বানাচ্ছি, আমার প্রথম কোয়েশ্চেনে ছিল যে সিরিয়াল ভাই, আমি তো সিরিয়ালে কাজ করি না। বলে আপু এটা মাত্র 26 পর্ব হবে। আমি তারপর আপনারা আবার বাড়িয়ে দেবেন না তো? বলে যে না না আপু, এটা বাড়ানোর কোনো সুযোগ নেই, কারণ তৌকির ভাইয়া যে কদিন বাংলাদেশে আছেন তার মধ্যে তাকে এই কাজটা বানিয়ে জমা দিয়ে তারপর চলে যেতে হবে আবার। বললাম যে তৌকির ভাই নিজে ডিরেকশন দিবেন? বলে হ্যাঁ উনি নিজে ডিরেকশন দিবেন। এই মানে কিছু কিছু লোভ সামলাতে পারিনি। মানে কাজের ক্ষেত্রে না একটু সবাই বলে যে আর কি লোভী হওয়া উচিত না, কিন্তু কাজের ক্ষেত্রে হ্যাঁ লোভটা আসলে সামলাতে পারি না। তৌকির ভাইয়ের ডিরেকশন, তৌকির ভাইয়ের চিত্রনাট্য, আবার ওনার সাথে অ্যাক্টিং করার সুযোগ পাচ্ছি আমি, একসাথে অনেক কিছু দেখা এবং শেখার সুযোগ পাচ্ছি। পরে মনে হলো ঠিক আছে করে ফেলি। আবার আরেকটা ব্যাপার খুব ভালো লেগেছিল যে পুরো শুটিং চলাকালীন সময়ে আমরা সবাই একত্রে নক্ষত্রবাড়িতে অবস্থান করব। একই বিল্ডিংয়ে ছিলাম সবাই, তো একই জায়গার থেকে আসলে আমরা শুটিংটা করতে পারছি। এই সুযোগটা এখন আসলে পাওয়া যায় না খুব একটা, যতটুকু শুনি আমি আমার অন্যান্য অভিনেত্রীদের থেকে। তো তখন মনে হলো যে এটা খুব ভালো একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে, কারণ যেদিন আমার কাছে থাকবে না সেদিন আমি ঘুরে ঘুরে বাকিদের কাছে দেখতে পারবো, কার সেটে কী হচ্ছে না হচ্ছে, ছোটো ছোটো কিছু গল্প শুনতে পারবো। অনেক কিছু মিলিয়ে ধূসর প্রজাপতিতে কাজ করার অভিজ্ঞতা দারুণ ছিল। পরিবেশটা, অ্যাটমসফিয়ার তো খুব ইম্পর্টেন্ট। আমি সবসময় বলি ডিরেক্টরস অ্যাটমসফিয়ার বলে একটা জায়গা আছে, সেখানে তৌকির ভাই অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ রাইটার, অ্যাজ অ্যান অ্যাক্টর, উনি অ্যাক্টিংও করেছেন এবং ওনার সঙ্গে আমার অ্যাক্টিংয়ের সুযোগ হয়নি, আয়েশার হয়েছে। তো তৌকির ভাইয়ের অ্যাটমসফিয়ার লেখা এবং ওই অ্যাটমসফিয়ারে যে অন্য আর্টিস্টগুলো যারা ছিলেন, সেটা ডলি আন্টি থেকে শুরু করে, দিলারা জামান আন্টি থেকে শুরু করে, মনসুর আঙ্কেল, শ্যামল ভাই, রাজীব ভাই, আরও যারা এসছেন, সবাই মানে মানুষ হিসেবে এত ওয়ার্ম, এত ভালো। এবং ওই পরিবেশে নক্ষত্রবাড়ির মধ্যে আমরা অনেক চাপে শ্যুট করেছি, আবার কোনো চাপ নেই। মানে আমরা খুবই রিল্যাক্সড আছি, আমাদের রুমে যাচ্ছি, আমাদের বিল্ডিংয়ে আমরা কস্টিউম চেঞ্জ করে আবার শটে যাই, জোনে চলে যাই, এবং লিখতে থাকা স্ক্রিপ্টের সঙ্গে কাজ করা, তো সেটা ডেভেলপ করছে, আমার ক্যারেক্টারের পরিণতির দিকে আগাচ্ছে। ওটা আমার জন্য বেশ সারপ্রাইজিং ছিল যে আমি প্রত্যেকদিন কাজ করছি এবং জানি না যে আমার ক্যারেক্টারটা কোথায় যাচ্ছে। তো একটু একটু করে কাজ করতাম আর জানতাম যে আচ্ছা আমার ক্যারেক্টারটা এদিকে যাচ্ছে। সো দ্যাট ওয়াজ মানে ভেরি ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স, এবং আমি তৌকির ভাইয়ের সঙ্গে কাজ করতে চাইতাম। তো সেটা শুরু হলো, আমি চাই যে এটা চলতে থাকুক। প্রত্যেকটা কাজের কমেন্টই বুক পকেটের গল্প নিয়ে কিছু না কিছু কমেন্ট থাকে, এটা কেমন লাগে আসলে? ভীষণ ভালো লাগে যে একটা কাজ, যে কাজটা আমরা এই ইন্ডাস্ট্রিতে থাকি না থাকি, যতদিন বেঁচে থাকবো, ইভেন তো মরে যাওয়ার পরও যখন ইউটিউবে মানুষ দেখবে, আর্কাইভ থেকে যখন দেখবে মানুষ, আমার মনে হয় মানুষ স্মৃতিকাতর হয়ে যাবে, মানুষ আবেগে আচ্ছন্ন হয়ে যাবে, কেউ নিজে মাহফুজ হয়ে নবনীকে খুঁজে চলবে, কেউ তার জীবনে মেঘলাকে খুঁজতে চাইবে, অথবা কেউ মালিহার এই চঞ্চলতার প্রেমে পড়ে যাবে। বুক পকেটের গল্প শুধু আপনি যেই মানে মাইলস্টোন হয়ে দাঁড়িয়ে গেছে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা কাজ হিসেবে, জাহিদ প্রীতমের নির্মাণ এবং লেখা বুক পকেটের গল্প, সেটা তো ইজ দেয়ার। সেটা ছাড়া আমার কাছে মনে হয় যে বুক পকেটের গল্প আমার জন্য
আমি যে কাজ করছি এখন বা ঠিক এই মুহূর্তে আপনার সঙ্গে কথা বলছি, সেটার সূচনা করে দিয়েছে আমার বুক পকেটের গল্প। বুক পকেটের গল্প না হলে হয়তো আমি ফুল টাইম অ্যাক্টিং নাও করতে পারতাম। দ্যাট ওয়াজ মাই সিগন্যাল এক ধরনের। অনেকে অনেক বছর কাজ করেও কিন্তু এরকম অ্যাচিভমেন্ট পেতে আসলে সময় লাগে, যেটা সামহাও হয়ে গেছে। এবং গতকালকে পর্যন্ত আমি দেখলাম যে আমাদের বুক পকেটের গল্পের ক্লিপ নতুন করে পোস্ট হচ্ছে, হয়তো নতুন গানের সঙ্গে, নতুন কোনোভাবে, নতুন কোনো ডায়ালগস নিয়ে। তো আমি একটা শেয়ার করলাম, একজন জার্নালিস্ট, আমি পোস্ট করলাম যে আমাদের বুক পকেটের গল্প, তো আমাদের একজন জার্নালিস্ট নিচে কমেন্ট করেছেন যে এটার আপনাদের নাই, এটা সাধারণ মানুষের। তো এটাই মনে হয় সবচেয়ে বড় প্রাপ্তি, যেটা সাধারণ মানুষের, এবং তার জন্য শুধু কৃতজ্ঞতা মানুষের কাছে, সৃষ্টিকর্তার কাছে।